এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দরজার বাইরে পা ফেলার পূর্বে নফিল দ্রুত পায়ে এগিয়ে গিয়ে টেনে ধরল তাকে, আর চলন্ত অবস্থায় টেনে ধরায় দিতির গায়ের ওড়নাটাও পুরোপুরি চলে এলো ওর হাতের মাঝে, যেটা একেবারেই হলো অনিচ্ছাকৃত। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল দিদি, জ্বলন্ত চাহনি নিয়ে ওর দিকে ফিরে তাকাতেই তার নাইটি পরিহিত শরীরে বক্ষ বিভাজিকায় চোখ বিঁধে গেল নফিলের। কয়েক পলেই মাথাচাড়া দিয়ে উঠল ওর বুকের মধ্যে কামজ প্রেম। সুযোগে এমন ধরনের অসৎ ব্যবহার ভালো পুরুষেরা করে না, নিশ্চয়ই জানো তুমি। রাগকে গিলে ফেলে স্বাভাবিক সুরে বলতে চেষ্টা করলো দিদিতে, কিন্তু যে কথার অর্থ মিথ্যা অপবাদ হয়ে দাঁড়ায় সেই কথা স্বাভাবিক কায়দায় বললেই কি আর রাগের সঙ্গে বললেই বাকি। দিদির কবজি চেপে ধরে এক টানে তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল নফিল। হাত ছাড়লো না, শক্ত করে টেনে ধরে নিয়ে এসে বসিয়ে দিল একদম বিছানার মাঝে। জলদ গম্ভীর মুখেই বলল তাকে, সব সময় অত নাটক ফাটক সম্ভব না আমার পক্ষে। যার ওপর আমার পূর্ণ হক তার অযৌক্তিক নাটক দেখার ধৈর্য নিয়েও আমি সব সময় বসে থাকি না। ওনাটা বিছানার মাঝে ছুঁড়ে ফেলে নিচে বসলো সে। দিদির কোলের কাছে দু হাঁটু গেড়ে ট্রে থেকে দুধের গ্লাসটা নিয়ে তার মুখের সামনে ধরল। দুধটা খেতে খেতে আবার কন্ডিশন শুনে নাও। তুমি কোনো হক আদায়ের কথা বলে বলো তো। রাগ আর দমিয়ে রাখতে পারলো না দিদিতে। 4 বছর আগে যে হকে একসঙ্গে থেকেছি সেই হক। তাহলে এই 4 বছরে সেই হক কোথায় ছিল তোমার? গলা চড়ে গেল তার, চোখ ঠিকরে জলের সঙ্গে রাগের উত্তাপও বেরিয়ে আসছে যেন। জানো না তুমি? জানি না, আমি মানতে পারি না। আমাকে দূরে সরিয়ে দেওয়ার পেছনে তোমার হাজারটা মহা যুক্তিগুলো। 4টা বছর, কতগুলো দিন, কতগুলো রাত আমাকে এই কষ্ট বুকে নিয়ে থাকতে হয়েছে একা একা। তা হিসাব করে দেখেছো তুমি? দেখেছি। দিদির চোখের পানি মুছে তার ঠোঁটের সঙ্গে মিশিয়ে ধরলো গ্লাসটা। চুমুক না দেওয়া অব্দি গ্লাস চেপে ধরে রইল সে। অতঃপর বাধ্য হয়ে দিদি কয়েক চুমুক দেওয়া হলে নফিল বলল তাকে, যদি ভেবে থাকো যন্ত্রণা তোমার একাই সইতে হয়েছে এই 1460 দিন, তাহলে তোমাকে স্বার্থপর বলতেই হবে। কারণ নিজের কষ্ট নিয়েই তুমি ভেবেছ শুধু আমি এক বিবাহিত পুরুষ এতগুলো দিন শুধু মানসিক যন্ত্রণা দিয়ে ছটফট করে নি, আরো অনেক ধরনের কষ্টে ভুগেছি। তবু কোনো নারীর সান্নিধ্য লাভের চেষ্টাও করিনি, চিন্তাও করিনি এই ফিজিক্যাল নিডসের জন্য তুমি কতটা ভুগেছ শরণ। কিছুই বলবো না আমি, তবে রোজ স্বচক্ষে দেখেছি তোমার উপভোগ্য জীবনের বহু ছবি। এবার আর না হেসে থাকতে পারলো না নফেল। মাথা নুইয়ে হেসে দিল একজন, তারপর আর কোনো কথা বলো না। জোরপূর্বক দিদিকে দুধ আর কয়েক টুকরো ফল খাইয়ে চলে যাওয়ার জন্য ছটপট করতে থাকা তাকে 2 হাতে জাপটে ধরে জিজ্ঞেস করল, আমাকে কিডন্যাপ করতে গিয়ে যখন গুন্ডা পান্ডাদের হাতে আহত হতে হলো তখনের ছবিগুলো উপভোগ লেগেছিল তোমার? সেই দিনের কথা স্মরণে আসতে দিদির মনে পড়ল ইয়াসিফের থেকে খবরটা শুনে যখন ফেসবুকে ঢুকলো সে, তখনই নফিলকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবিগুলো সারা নেট দুনিয়াতে। পত্রিকা আর খবর চ্যানেলের শয়লাভ ঘরের মধ্যে বসে চুপচাপ চোখের পানি ফেলেছিল শুধু। তবু অহংবোধ থেকে একবারও জানতে চায়নি ইয়াসিফের কাছে ও কেমন আছে। তারপর আবার ওদের দুজনের দিয়া বাড়িতে কোয়ালিটি টাইম উপভোগ করার ছবিগুলো আচমকাই ফাঁস হয় সোশ্যাল সাইটে। কিন্তু সেদিন ওই রাতে কেবল ওদের দুজনের সঙ্গে গার্ড ছাড়া আর কেউই ছিল না। তাদেরকেই ছবিগুলো চুপি চুপি তুলে রাখতে আদেশ করেছিল নফিল, তাই বুঝতে একটু কষ্ট হয়নি। সেই ছবিগুলো স্বয়ং নফিলই ফাঁস করেছিল এবং নিজে থেকে দুর্ঘটনা ঘটিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে, শুধু তাকে ছুটে আসতে বাধ্য করার জন্য। এই পুরো পরিকল্পনা সে বোঝা মাত্রই যতখানি কষ্ট পেয়েছিল ওর দুর্ঘটনায়, ততখানি তার রাগে পরিণত হয়। তাই তো সে নিশ্চুপ ছিল পুরোপুরি, ফাঁদে পা দেয়নি নফিলের। ছাড়ো নফিল, আমি তো কথা দিয়েছি তোমার সমস্ত শর্ত মানবো, তাহলে জোরাজোরির দরকার পড়ছে কেন? কারণ আমার শর্তই এটা, তোমাকে আমার ঘরে আমার সঙ্গে লিভ করতে হবে এবং সেটা এই মুহূর্ত থেকেই। ধরো তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম,
কথাটা বলে তির্যক চোখে তাকালো দিদিতি নফিলের চোখে। তাহলে কি সাহায্য করবে না আমায়? মুচকি হাসলো আবারও নফিল। উত্তরটাও তোমার জানা। রাগে ক্ষোভে দিদিতির মুখভর্তি গালি জমা হলো, শুধু তা বেরিয়ে পড়ার সুযোগ দিল না। নফিল তার মুখভঙ্গি দেখে হাসি থামে, সহসা গম্ভীরতা ফিরিয়ে আনলো চেহারায়। দেখো শরণ, আমি আমার ক্ষমতার ব্যবহার তখন করি যখন আমার একান্ত বুদ্ধি বা শক্তি অপারগ হয়ে যায় সবখানে। 4 বছর আগে আমার আজকের এই ক্ষমতাটুকু ছিল না। যা ছিল তা হলো বাপ দাদার দাপটের বড়াই। 4 বছর আগে আমি প্রথম উপলব্ধি করেছিলাম অর্থ আর ক্ষমতা যতই বাপ দাদার থাক, তার উপর পূর্ণ অধিকার বা নিজের মতো ব্যবহারের সুযোগটা আমি নির্দিষ্ট একটা সময় গিয়ে পাবো, যখন তখন নয়। সেই উপলব্ধিটা হয়েছিল তখনই যখন তুমি আমাকে না জানিয়ে ভুল পদক্ষেপ নিতে আর দাদার ফাঁদে পড়ে। আর সেই সুযোগটাই কাজে লাগালেন দাদা নিখুঁত কৌশলে। তোমার ভুলে তুমি সেদিন একাই তার জালে আটকাওনি, আমাকে সঙ্গে নিয়ে আটকেছিলে তুমি। তোমাকে দূরছাই করার পর যখন নিহাদের দায়িত্বে একেবারে আমার থেকে দূরে পাঠিয়ে দিলাম, তারপর সময়গুলোর কথা তোমাকে জানতে দেয়া হয়নি, এখনো জানানোর ইচ্ছে নেই। আচ্ছা ধরো, সেদিন আমার জায়গাতে তুমি আর তোমার জায়গাতে আমি। বাহুডোর থেকে দিদিতিকে ছেড়ে দিয়ে বসলো নফিল, তারপরই যোগ করলো, মাধব শেখের অসংখ্য মিথ্যে মামলায় আমাকে জেলে পাঠানোর বন্দোবস্ত শেষ। আমার বাকি জীবন ওই জেলেই কাটাতে হবে। সেই মুহূর্তে তুমি আমাকে বাঁচাতে সব দিক থেকে অপারগ। তোমার সব থেকে কাছের মানুষগুলো তোমাকে সহযোগিতা করতে পারছে না, 1000 বার চাইলেও না। আর ঠিক তখনই মাধব শেখ তোমাকে আলটিমেটাম দিলেন, আমাকে তোমার চিরতরের জন্যই ত্যাগ করতে হবে। বিনিময়ে আমি জেল জীবন থেকে মুক্তি পাবো, আসামির খাতাতে আমার নামটাও মুছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কি ডিসিশন নিতে তুমি তখন? তাই বলে কি 4টা বছরে একবারও আমার কাছে আসতে পারতে না তুমি? দিদিতির কান্নাস্বরে প্রশ্নটা শোনালো ফিসফিসানির মতন, স্বগতির মতো। তারপর যোগ করলো সে, জিজ্ঞেস করলে না তোমার জায়গায় আমাকে ভাবতে? আমি হলে 4টা বছর তোমার কাছ থেকে এভাবে দূরে থাকতে পারতাম না, কিন্তু তুমি পেরেছো। আর তাতে কি প্রমাণ করেছো জানো? তোমাকে চিরকালের জন্যই ছেড়ে দিয়েছি, তাতে এটা প্রমাণ হয় না বেগম জান। সঙ্গে সঙ্গেই বলে উঠল নফিল। এই কথাটা তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু মনে রেখো, আমার আমৃত্যু তুমি কোনোদিনই আমার নজর সীমার বাইরে যেতে পারবে না। এই 4 বছরেও পারোনি। তাতে কি? ক্ষিপ্ততা একটু কমলো না দিদিদের। আমি তোমার নজর সীমার মধ্যেই থাকি বা তোমার ঘরের মধ্যেই থাকি, অসংখ্য দিন তুমি দূরে সরিয়ে রেখেছো আমায়। আর এটাই একমাত্র ফ্যাক্ট। আসলে ভালোবাসাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করো নফিল? আজকে খুব জানতে ইচ্ছে হলো আমার। তা তো আমিও জানাতে চাই শোনা। দীপ্ত স্বরে বলে উঠল নফিল, চোখে মুখে সেই দৃপ্ততা ফুটে উঠল ওর। দিদিতির কোনো কথাকেই যে এখন আর গুরুত্বের সঙ্গে নেবে না সে, তা বুঝতে পেরে দিদির মেজাজ তরবরিয়ে বাটল আরও, কিন্তু কিচ্ছুটি বলল না ওকে। চোখের পানি মুছে বিছানা ছেড়ে দাঁড়াতে আচমকা ঘর আধারে ডুবে গেল। কি হলো? অবাক হয়ে বলা মাত্র তাকে এক ঝটকায় নিজের উপরে টেনে ফেললো নফিল। আলো নিভে যায় ব্যাপারটা তখন বোধগম্য হলো দিদিতে, ততক্ষণে কিন্তু দেরি হয়ে গেছে, আর ছুটে চাপার পথ নেই। নফিলের বুকের তল থেকে কতক্ষণে মুক্তির চেষ্টা চালিয়েছে সে। হয়রান হয়ে পুরো নিমিষে সংবেদনশীল স্থানে নফিলের গাঢ় চুমুর স্পর্শে আন্দোলিত হয়ে উঠল তার রূপসী দেহটা। দীর্ঘকাল পিপাসিত থাকা শরীর দুটো একে অপরের উষ্ণতা অনুভব করতে রাগ, অভিমান, মনস্তাপ আজ পরাজিত হতে বাধ্য হলো জৈবিক তাড়নার কাছে। সেই মুহূর্তে দ্বিতীয়বারের মতন আবিষ্কার করলো 4 বছর আগে সেই ধৈর্যশীল নফিলকে, যে এতগুলো দিন পর তাকে কাছে পেতেই উন্মাদ হয়ে ওঠার বদলে বিপরীতে সেই প্রথম রাতের মতোই ওকে নিজের কামনার চেয়েও বেশি তার প্রতি যত্নবান হতে দেখা গেল, যেন ওর দ্বারা সে কোনোভাবে যন্ত্রণাগ্রস্ত না হয়। আবার এই পুরুষকেই তার সান্নিধ্যে কখনো কখনো বন্য হয়ে উঠতে দেখেছে দিদিতে। এই মানুষটি সবসময় এক বহুরূপী পুরুষ, যেন মানসিক ধকল আর সারাদিনের কান্নাকাটির পর স্বামীর নৈকট্য তারপর আর চাইলেও চোখ খুলে রাখা সম্ভব হয়নি দিদিতে।
শান্ত দেহ মনে নিজের ঘরে ফেরার চেষ্টা করতেও মন চায়নি। ঘনিষ্ঠতার অন্তিমকালে আর এক দণ্ড নফিলের শরীরের মিশে থাকলো না মেয়েটা। হুমকিস্বরে ওকে বলা আর ছবে নামায়। বলেই চলে যায় বিছানার এক প্রান্তে। নফিলের চেহারায় তখনও দুষ্ট হাসি খেলছিল। জবাবে নীরব হেসে বাথরুমে চলে যায় সে। বেরিয়ে আসার পর দেখে কিং সাইজের বিছানাটির একদম কোণ ঘেঁষে শুয়ে আছে নাজুক হৃদয়ের অভিমানী। বোধহয় ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। ভেজা চুল ভালোভাবে মুছতে মুছতে সেদিকটাতে এসে দাঁড়ালো সে। ভাবলো ডেকে তুলে গোসলে পাঠাবে, এতে শরীর মন দুটোই ঝরঝরে লাগতো, ঘুমটাও ভালো হতো। পরবর্তীতে ঘড়িতে চোখ পড়তেই মন বদলালো। আর 2-2.5 ঘন্টা পর ফজরের আজান দেবে, তখনই না হয় ঢাকা চাপে। বিছানায় এসে বউয়ের গায়ে পাতলা একটা চাদর টেনে দিয়ে তার পাশ ঘেঁষেই শুলো নফেল। কিন্তু ঘুমানোর নিয়ত ওর ফজরের নামাজটা আদায় করার পর। খুব সাবধানে দিদির মাথায় হাত রাখলো, দেখলো কোনো হুঁশ নেই। সত্যি বিভোর ঘুমে তলিয়ে গেছে মেয়েটা। এবার তাই নিশ্চিন্তে চুলের ফাঁকে আঙুলগুলো ডুবিয়ে দিল। খুব যত্নে আর আদরে চুলের মাঝে আঙুল চালাতে চালাতে ঘুমন্ত দিদির উদ্দেশ্যে পিড়পিড়িয়ে উঠল সে। মনে পড়ে শরণ, আমাদের বিয়ের পরের দিনের কথা। তুমি নিজেকে ধর্ষিতা সাজিয়ে ধোঁকা দিতে চেয়েছিলে, তাই তোমাকে বলেছিলাম প্রতিটা মানুষকেই তার প্রত্যেকটা কাজের ফল ভোগ করতে হবে, তোমাকেও করতে হবে। আজ সেই ফল তুমি পেলে, দেখেছো। কিন্তু সেদিন কথা দিয়েছিলাম তোমার কষ্ট অর্ধেক ভাগ করে নেব আমি। সরি, সেই কথা আর রাখতে পারলাম না। দীর্ঘশ্বাস ফেলে থেমে গেল নফেল। উদাস চোখে উদ্দেশ্যহীন চেয়ে থেকে মনে মনে বলল, সেদিন যদি জানতাম 4 বছর পর আজকের পরিস্থিতি আমাদের এমন হবে, তাহলে তোমাকে নিয়ে সেদিনই চিরকালের জন্য চলে যেতাম তোমার মায়ের কাছে। আমি তোমাকে মনির ব্যাপারে সবটাই জানাতাম অনেক আগেই, কিন্তু চেয়েছিলাম স্যামুয়েলই তোমার বাবা সেটার প্রমাণ হাতে নিয়ে তারপর বিশেষ কোনো দিন তোমাকে সারপ্রাইজ দিতে। সে সিদ্ধান্তটা আসলে ভুল ছিল আমার। আর তারপর তো তোমার নিজের অটল জেদ, আর জানতে চাও না তুমি বাবা মায়ের পরিচয়। প্রমাণ পেয়েও তা না দেখেই নষ্ট করে ফেললে। পরিশেষে আবারও একবার হতাশাপূর্ণ দীর্ঘশ্বাস ফেলল সে। সোনালি রোদে মোড়ানো ঝকঝকে আজকের দিনটা। মৃদুমন্দ বাতাসও ছুটে বেড়াচ্ছে এই দিক ওই দিক। তবে রিসর্টের একদম পেছন দিকটাতে পাগলা হাওয়ার দাপাদাপি। এই দিকটা যেমন নির্জন তেমনি মনোরম। একটা সুন্দর বিলও আছে। বিলের 3 পাশ জুড়ে নারকেল গাছের সমারোহ। কিন্তু অগ্রভাগে শান বাঁধানো, সঙ্গে বড় বড় 6টা সোপান। রিসোর্টটির নাম স্বপ্নের। অল্প কয়েক মাস হলো এটি তৈরি হয়েছে গাজীপুরের গ্রাম্য পরিবেশকে অক্ষুণ্ণ রেখে। রিসোর্টের মালিক গড়েছে এটাকে। বিলাসপূর্ণ লাউঞ্জ, কটেজের পাশাপাশি ছোট ছোট শৌখিন ধাঁচের কুঁড়েঘরও আছে এখানে। আর ভিআইপিদের জন্য করা নিরাপত্তার ব্যবস্থাও দিয়ে থাকে স্বয়ং রিসোর্ট মালিকই। তাই শেখ বাড়ির বড় ছেলের রিসেপশনের প্রোগ্রাম এখানে আয়োজিত হচ্ছে। এই শখটা ছিল অবশ্য নফিলেরই। ওর শখকে প্রাধান্য দিয়েই তৌসিফ বাবা মাকে রাজি করিয়েছে। আমন্ত্রিত সকল বিত্তবান অতিথির আনাগোনা চারপাশে। কিরণ আর তৌসিফ ব্যস্ত এই অতিথিদের অভ্যর্থনা গ্রহণে। মাহতাব শেখ কিছু সময় আগেও ছিলেন এখানে, কিন্তু বাড়িতে মুমূর্ষু জান্নাতি বেগম পরিচালিকাদের দায়িত্বে আছেন একা। স্ত্রীর টানে তাই তিনি মাত্রই বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। গুরুত্বপূর্ণ কিছু অতিথিদের সঙ্গে আপাতত সাক্ষাৎ শেষ। রাত 9টার মাঝে আবারও ফিরবেন তিনি। তখন অতিথিদের মাঝে ঘোষণা করা হবে আরও একটি সংবাদ, সুসংবাদ। সে সম্পর্কে অবশ্য এখন পর্যন্ত কেউই অবগত নয়, এমনকি জাকির শেখ এবং জাহিদ শেখও নয়। সবাইকে চমকে দেওয়ার ইচ্ছা আর কি মাহতাব শেখের। এখন বিকেল 4টা। ইয়াসিফ মাহবিসাকে নিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছে অনেকক্ষণই হলো, কিন্তু নফিল আর দিদির দেখা এখনো কেউ পায়নি। কিন্তু তাওসিফের কাছে বার্তা এসেছে নফিল গাজীপুরে ঢুকেছে 1 ঘন্টা আগে। আপাতত সে নিজের বাংলোতে গিয়েছে বউকে নিয়ে। সে ঠিক সন্ধ্যার সময় আসবে বলে জানিয়েছে। এত জাঁকজমকপূর্ণ করা হয়েছে অনুষ্ঠানটা যে কিরণের মুগ্ধতা শেষ হচ্ছে না। বিয়ে ঘটা করে হলে যে আয়োজন করা হতো সেই রকম আয়োজনই করা হয়েছে। তাই তাওসিফের ইচ্ছে ছিল কিরণকেও বউ বেশে দেখার, কিন্তু রিসেপশন প্রোগ্রামে তো কেমন দেখা যায় না।
এই জন্যই কিরণ মোটেও তাওসিফের চাওকে প্রাত্তা দেয়নি, কারণ মাহতাব শেখের মুখোমুখি হওয়া নিয়ে সে ভিতরে ভিতরে ইতিমধ্যে আধমরা হয়েছিল। লোকটি 4 বছর আগে যে গর্জন করেছিলেন ওদের অন্যায় কাজটি জানার পর, সেই দিনের ছবি এখনো ওর স্মৃতি ঘরে স্বচ্ছ পরিষ্কার। ওর জন্যই সোহাইল শেখকেও কম অপমানিত করেনি জাহিদ শেখ সেদিন। আর ওর বোন মানুষটিকেও সেদিন জান্নাতি বেগমের কাছে অশ্রাব্য গালিগালাজ শুনতে হয়েছিল, যদি না সেদিন ইয়াসিফ আর নফিল শক্ত গলায় ওদের হয়ে প্রতিবাদ জানাতো। তবে ওকে আর জঘন্যভাবে অপমানিত হতে হয়েছে আরও। ভাগ্যিস এই দুই ভাই সেদিন সমস্ত দোষের ভাগ তৌসিফের কাঁধে চাপিয়ে দিয়েছিলেন, নয়তো ওই বয়সে অমন লজ্জাজনক কাজের জন্য আজীবন বিষণ্ণতাতে ভুগতে হতো। নফিল দপ্তরে গাড়ি বদলে নিজস্ব গাড়িটা নিয়েছে আজ, কিন্তু ড্রাইভিং সিটে ড্রাইভিং করছে দিধিতি। গাড়ি আগে এবং পিছে আরও 2টি গাড়ি আছে নফিলের নিরাপত্তার জন্য। জাকির শেখের কঠোর আদেশ কিনা, তার কারণেই এই নিরাপত্তার বেষ্টনী থেকে বের হতে পারেনি নফিল। অথচ সে চাইছিল বউকে নিয়ে আজ একটু একাকী সময় কাটাবে, কিন্তু বাপটা তা বুঝলে তো, যার জন্য শেষমেশ সরাসরি বাবাকে মনের উদ্দেশ্যটা বলতে বাধ্য হয়েছে। ফোনের ওপাশে থাকা জাকির সাহেব তখন অস্বস্তিতে কয়েক পল চুপ করে থাকেন, তারপর স্বভাবজাত গুরু গম্ভীর গলায় বললেন, ওকে সুযোগ দেওয়া হলো, তবে সেটা বাংলা থেকে রিসোর্টে আসার সময়টুকু অবধি, অর্থাৎ গাড়িতে সময় কাটাও। তা শোনার পর নফিলও তখন কয়েক পল জন্য মুখ হয়ে যায়। একটা মানুষ ভালোবাসার মানুষের ধোঁকা খেয়ে এত বড় বাড়াবাড়ির পর্যায়ে নিরস হয়ে যেতে পারে, তা নিজের চাচা কাম বাবাকে দেখলেই জানলো সে। কথাটা যদি জাকির সাহেবের বদলে তৌসিফ বা ইয়াসিফ শুধু বলতো, তবেই তাদের মুহূর্তেই সবচেয়ে নিম্নমানের কয়েকটি গালি শুনিয়ে দিত, কার্পণ্য করতো না নফিল। গাড়ি এখন কোন দিকে নেব, বামে না ডানে? স্বপ্ননীলের পথ চেনা নেই দিদিতে। নফিলকে জিজ্ঞেস করে দৃষ্টি সম্মুখে রেখেই অপেক্ষা করলো জবাবের। সিটে মাথা এলিয়ে এত সময় নফিল ওর দিকেই চেয়েছিল, চোখে মুখে করুণ এক বিষণ্ণতা ওর, কারণ দিনের আলো ফুটতেই দুজনের মাঝে সেই পূর্বেকার দূরত্বই। ফসলের পর দিদিকে আর ধরে রাখতে পারেনি সে নিজের কাছে। জোর জবরদস্তি করে রাখা সম্ভব হতো, কিন্তু সব সময় অমন জোর জবরদস্তি করতেও সায় দেয় না ওর মন। কি হলো বলছো না কেন? নাকি তুমিও চেনো না? বামে মোড় নাও বলে 2 সেকেন্ড পর দিদিকে জিজ্ঞেস করলো নফিল, গাড়িতে সানগ্লাস পরে থাকার কি দরকার? তোমার ফোলা চোখ তো গাড়ির মধ্যে কেউ দেখতে পাচ্ছে না। ওহো, খেয়াল ছিল না, থ্যাংক ইউ। চশমাটা খুলে স্টোরেজে রাখলো দিদিতি, আর তখনই সূচের কি যেন আঙ্গুলে ফুটলো। মৃদু চিৎকার উহ করে উঠতে নফিল জানতে চাইল কি হয়েছে। জবাব দিল না দিদিতি। আঙ্গুলের মাথা থেকে একটুখানি রক্ত বেরিয়ে এসেছে দেখে স্টোরেজের ভেতরে ভালো করে নজর বুলালো সে। গোটা চারেক হিজাব পিন আবিষ্কার করে সেগুলো হাতের মাঝে এনে রক্তিম চোখে নফিলের দিকেই তাকালো একবার। নফিল তার হাতের মাঝে একবার লক্ষ্য করে দিদিতির চাহনি আরেকবার লক্ষ্য করলো। ওই আগুন লাল চোখের ভাষা পড়তে অসুবিধা হলো না ওর। মুহূর্তেই ঠোঁটে ফিচেল হাসি ঝুলিয়ে বলে উঠল, গত 4.5 বছর আগে আমার ঘরের হাফ বিদেশিনী তার হিজাব পিন খুলে আমার গাড়ির স্টোরেজ, ঘরের ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, এমনকি বিছানাতেও ছড়িয়ে রাখতে বাদ দিত না। আপনার আঙুলের মতোই কত শতবার যে আমার গায়ের এখানে ওখানে ক্ষত হয়েছে। এই মহান অস্ত্র আর তার হিসাব নাই আমার কাছে। যতই সেসব গুছিয়ে রাখার জন্য বক্স এনে দিতাম তাকে, তবুও তার সেসব রাখার জায়গা হতো এই স্টোরেজ, বিছানা, ড্রেসিং টেবিল। মনে আছে তো মিসেস? রাগের বদলে এবার চোখে দেখা গেল অপ্রতিভ অভিব্যক্তি। পিনগুলো আরেকবার দেখে নিল, যেন মনে করতে চেষ্টা করলো এগুলো সে 4 বছর আগের তার ব্যবহৃত পিনই কিনা। পিনের গায়ে মনে হচ্ছে হালকা মরচে পড়েছে। তা খেয়াল হতেই মনের সন্দেহ দূর হলো পুরোপুরি। সেগুলো পুনরায় আগের জায়গাতে রাখতে রাখতে জিজ্ঞেস করলো, কয় বছরে কি স্টোরেজ ক্লিন করা হতো না? অবশ্যই হতো, তাই বলে ওগুলোর স্থান পরিবর্তন হতো না। বুকের বাঁ দিকে একটু স্পন্দিত হলো দিদিতে। হ্যাঁ, দমিয়ে রাখা বিশেষ অনুভূতিরা একটু লম্পঝম্প করে উঠছিল নফিলের শেষ জবাবে, কিন্তু সেই সাথে পাহাড়সম অভিমানও মাথা চড় দিয়ে উঠল তার। সেগুলোর মালিককেই ছুঁড়ে ফেলে দেওয়া হলো, সেখানে
তার ব্যবহৃত জিনিসের প্রতি এত যত্ন ঠিক কি প্রমাণ করলো বুঝলাম না আমি। তাচ্ছিল্য ভরা সুরে কথাগুলো বলেই ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে। মনে মনে আশা করে রইল এর উত্তরে নওফিল এবং এমন কিছু গুরুত্বপূর্ণ কারণ দর্শাবে যে কারণগুলো জেনে তার অভিমান হালকা হতে পারে। বস্তু দিদিও এমনটি চায়, কিন্তু নওফিল এরূপ কথা জবাব কখনোই দিতে পারে না তাকে, অর্থাৎ শক্ত কোনো জবাব নেই ওর কাছে। তার মানে তবে এটাই দাঁড়ায় সে ইচ্ছাকৃতই তাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিল এতগুলো দিন। চোখ মুখ শক্ত হয়ে উঠল দিদির তক্ষুনি। জবাব শোনার আশা রাখলো না আর পুরো পথ একদম কাটালো সে নিশ্চুপ থেকে। নওফিলও বিশেষ একটা চেষ্টা করলো না তার সঙ্গে ভাব জমানোর। গুমোট এক পরিবেশ সৃষ্টি হলো গাড়ির মধ্যে। রাত 8টা, পার্টি জমে উঠেছে বেশ। এই পার্টিতে ইয়াসিফ আর তাওসিফের দাদার চিরচরিত নিষেধাজ্ঞা অমান্য করে মদের আয়োজনও রেখেছে। যেহেতু দাদার সঙ্গে ওদের সম্পর্কটা আর আগের মতো নেই, তাই তার আদেশ নিষেধাজ্ঞার পরোয়া করা ছেড়ে দিয়েছে ওরা। ইতিমধ্যে ওরা দুই ভাই দাদার বিশাল সম্পদের 3 ভাগের 2.5 ভাগ থেকে বঞ্চিত। এরপর নতুন করে আর কিছু থেকে বঞ্চিত করার নেই ওদের। মদের আয়োজন থাকায় প্রতাপশালী আর বৃত্তশালী ব্যক্তিবর্গের আনন্দ একটু দ্বিগুণই হয়েছে। বেশ নামি দামি ব্র্যান্ডের মদের ব্যবস্থা করেছে ইয়াসিফ। কিরণ এর মাঝে কিছুটা বিশ্রাম নিয়ে আবার ফ্রেশ হয়ে পার্টিতে অংশ নিয়েছে। এখন ওর পাশে ঝুমুর সহ ওর মামার পরিবারের লোকদের ভিড়, তাই তাওসিফ নিজের বন্ধু কলিগ পার্টনারদের সাথে আড্ডায় ব্যস্ত। ইয়াসিফ ও মাবিসাকে নিয়ে নিজের বন্ধু বান্ধবদের সাথে আমোদে ব্যস্ত। সৌরভের পরিবারও নিমন্ত্রিত, তাই সৌরভকে দেখা গেল বেশ চটকদার ভাবের সঙ্গে। তবে সেও একা নয়, এসেছে পর থেকে এক সুন্দরীর সঙ্গে দেখা যাচ্ছে তাকে। নওফিলের আগমন ঘটল মাত্রই পুরোদস্তর কালো স্যুট প্যান্টে মোড়া সে। নেত্রী নতুন করে মন্ত্রী পরিষদ গঠনের পর এই যুবক প্রতিমন্ত্রীকে নিয়ে প্রায় সকলের মাঝে নানা রকম আলোচনার সৃষ্টি হয়েছে। প্রতিযোগী বড় বড় ক্ষমতাবান পুরনো নেতাদের হটিয়ে ক্ষমতা আদায়, নিজের কার্যদক্ষতা, বুদ্ধিমত্তা, শিষ্টাচার আর নিজের কমনীয় সৌন্দর্য সব কিছু দিয়েই যেন সে সবার দৃষ্টিতেও আর আলোচনাতেও নিজেকে কেন্দ্রবিন্দু করে রাখে সর্বদা। মাহতাব শেখ অবসর নিলেও নাতির এই চমৎকার ভাবমূর্তি আর ব্যক্তিত্বের প্রশংসা শুনতে পান প্রায় প্রতিদিনই। বহু বছর আগে যে মানুষেরা তার ছোট সন্তান জাইনের জন্য সুযোগে অপমান অপদস্থ করতে কার্পণ্য করেনি, সেই ক্ষত আজ মিলিয়ে দিয়েছে তার সেই সন্তানেরই ঔরসজাত। এ যে কত বড় গর্বের কথা, কত আনন্দের, তা তিনি বলেও কাউকে বোঝাতে পারবেন না। আর সেই নাতির পাশে কিনা থাকবে ভিনদেশি ভিন্নধর্মী এক সন্ত্রাসের নাজায়েজ মেয়ে? অবশ্যই না। তার এই হীরের টুকরো নাতির পাশে তিনি একদম যোগ্যতা সম্পূর্ণ মেয়েকে জুড়ে দিবেন। তাতে হয়তো তার নাতি তাকে আজীবনই খারাপ ভেবে যাবে, কষ্ট পাবে, কিন্তু একদিন সে ঠিকই বুঝবে তার দাদা জ্ঞান তো কোনোদিনই তার জন্য মন্দ কিছু বিচার করেনি। পররাষ্ট্র মন্ত্রীর ভাতিজি তানিয়া লন্ডন থেকে উচ্চ শিক্ষা অর্জন করে দেশে এসেছে, বাবার ব্যবসার হাল ধরেছে। তার বাবা মাহতাব শেখের সমান না হলেও প্রায় তার মতোই একজন বিশিষ্ট শিল্পপতি। এই জন্য মাহতাব সাহেবের পররাষ্ট্র মন্ত্রীর দেওয়া প্রস্তাবকে হেলায় ফেলেননি তানিয়া। মেয়েটি বাহ্যিক সৌন্দর্যেও দিদিতে চেয়ে কম হবে না। পশ্চিমা দেশে পড়াশোনা করলেও তানিয়ার চাল চলনে অত বেশি বোঝা যায় না। পোশাক পরিচ্ছদ, আচার আচরণ সবটাতে শালীনতা দেখেছেন তিনি, তাই তাকে পছন্দ করার মতো যুক্তি দেখানোর সুযোগই পাবে না নওফিল। সবকিছু মিলিয়ে আজ মাহতাব সাহেব দারুণ খুশি। তিনি আশা করছেন তানিয়ার সঙ্গে নওফিলের ভবিষ্যতের সম্পর্কের ঘোষণা দিলে তাওসিফের মতো অন্তত সে আজ তাকে নারাজ করবে না। তার অনুগত নাতি কিনা নওফিল। মাটি ছুঁয়ে গেছে দিদির পরনে ঝলমলি ওঠা কালো রঙা বিশাল ঘেরের গ্রাউন্ড। লম্বা হাতার বাইরে বেরিয়ে থাকা তার ফর্সা চিকন হাতের আঙুলে ঝকঝক করছে হীরা আর পান্না খচিত আংটি, আরেক হাতে প্লাটিনামের ব্রেসলেট। তবে নীল চোখ দুটো ছাড়া তার মুখদর্শনের উপায় রাখেনি নওফিল। আজও তাকে হিজাব এবং মাস্ক পরিয়ে তবেই ছেড়েছে সে। আর অলংকারগুলো দিদিটি নিজেরই।
যা বিচ্ছেদের পূর্বে স্বামীর থেকে দেওয়া উপহার ছিল তার। মন্ত্রী পরিষদের যে সকল মাননীয় ব্যক্তিবর্গ উপস্থিত, তাদের সঙ্গে দাঁড়িয়ে খোঁজ গল্পে মগ্ন ছিলেন মাহতাব শেখ। তাদের মাঝে মধ্যমণি হয়ে উঠেছিল আপাতত তানিয়া। পরনে তার চাকচমকপূর্ণ লেহেঙ্গা আর কোটি টাকার গহনা। দিদির পাশে তাকে দাঁড় করালে মানুষ প্রথমত অবস্থা বিভ্রান্ত হয়ে পড়বে, কে কার তুলনাতে বেশি রূপবতী। কিন্তু এই সুযোগও তো কেউ পাবে না। অন্য পুরুষ নফিলের বউকে মেপে চুকে দেখবে, বিচার করবে, বেঁচে থাকতে কোনোদিন হতে দেবে না নফিলের থেকে মাত্র 1 হাত পেছনে দিথিতি। নফিল তাকে পাশাপাশি হাঁটার কথা বললেও সে তা কানে তোলেনি। দুজন আগে পিছিয়ে থাকলো। রিসোর্ট সাজানো ঝিলমিলি আলোয় বহু কৌতূহল আর মুগ্ধ চোখের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে ওরা। পেশায় দিদি নওফিলের গানম্যান হলেও এই পার্টিতে সে প্রথম পরিচয় দেবে নিজেকে কিরণের বড় বোন হিসেবে। তাই নিজেকে সেভাবে পরিপাটি করেছে সে। সাজসজ্জায় এক চুলো খামতি রাখেনি। কিন্তু বেচারি সেই সাজসজ্জা কাউকে আর দেখানোর সুযোগ পাবে কি? পেছন থেকে ওকে কিছুটা উচ্চস্বরে বলে উঠল সে নওফিলকে, আমি একটু কিরণ আর আম্মুর সঙ্গে দেখা করে আসছি। গান চলছে নরম সুরে, তাই জোরেই বলতে হলো। নওফিল স্পষ্ট শুনতে পেলেও হ্যাঁ বা না কিছুই বলল না তাকে। তাই আবার দিদি পুনরাবৃত্তি করলে তাকে তখন সোজা সাপটা নিষেধাজ্ঞা গলায় জানিয়ে দিল নওফিল। এখন নয়, আধ ঘন্টা পর। বলে সে আগের গতিতে মাহতাব সাহেবের দলটির দিকে এগোতে থাকলো। চলতে চলতেই হঠাৎ রগর গলায় জিজ্ঞেস করে বসল, ভয় পাচ্ছ শরণ মাহতাব শেখকে দেখে? তার ছেলের বিরুদ্ধে এভিডেন্স নিয়ে 4 বছর আগে পুলিশের কাছে হাজির হয়েছিলাম, সেই দিনই ভয় পাইনি। আর আজ তো আত্মরক্ষা করতে জানি, আত্মবিশ্বাস মজবুত আমার আজ। থমথমে চেহারা দিতি কাটকাট সুরে জবাব রাখল। ফ্যান্টাস্টিক। মুচকি হাসলো নওফিল। তবে এও অস্বীকার উপায় নেই যে দিদির ভয় না হলেও কিছুটা দুশ্চিন্তা হচ্ছে বইকে। মাহতাব সাহেব যে নাতির জীবন থেকে তাকে দূর করার জন্য কত কিছু করলেন, তারপরও আজ সে তার নাতির সঙ্গেই একই সহজে মানতে পারবেন তিনি? যদি রাগে ক্ষিপ্ত হয়ে স্থান কাল পাত্র ভুলে তাকে যা তা শুনিয়ে দেন? এটাই হলো চিন্তার বিষয়। শারীরিক আঘাত সহনশীলতা হলেও মান সম্মানে আঘাত সহ্য করা তার পক্ষে বেজায় মুশকিল। ইউ আর সো লেট ম্যান। নওফিল এগিয়ে আসতে আসতে এই কথাটা হাসি মুখে ছুড়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী সিরাজ সাহেব। উত্তরে নওফিল কিছুটা লাজুক হাসল। বিশাল সম্মানীয় ব্যক্তিবর্গের ফিরে এসে মাহতাব সাহেবের পাশে দাঁড়িয়ে ঠোঁটে বিনয়ী হাসি ধরে একে একে সবার সঙ্গে করমর্দন করে নিল সে। দিদি হঠাৎ তখন ওর পেছন থেকে সামনে এগিয়ে এলো, দাঁড়ালো নিঃসংকোচে ওর পাশে। তোমার থেকেও মহাব্যস্ত বয়োজ্যেষ্ঠ মানুষগুলো তোমার আগে এসে হাজির হয়েছেন, আর তুমি বাড়ির কাছে মানুষ হয়ে ট্রেন ফিল করো। নাতিকে কৌতুকের ছলেই বলেন মাহতাব সাহেব। যদিও ব্যাপারটা আসলেই কিছুটা অনুচিত হয়েছে। ওর পার্টিতে ঢুকে পড়ার কথা ছিল সন্ধ্যার মধ্যেই, আর মাহতাব সাহেব 9টার মধ্যে আসার কথা বলেও তিনি 7টার মধ্যেই এসে পড়েছেন। সেখানে ওর আগমন ঘটলো সবার পরে। দাদা মজা করে কথাটা বলে আদতে তিনি অসন্তুষ্টির সঙ্গে নাতির থেকে কৈফিয়ত কামনা করেছেন। তাই বিব্রতপূর্ণ হাসিটা মুছে সহজ কণ্ঠে নাটকীয় ভঙ্গিতে সবার উদ্দেশ্যেই বলা, আই এম সো সরি হ্যান্ডসাম গাইজ। হেসে ফেলল উপস্থিত সকলে। বয়স জ্যেষ্ঠ মুচকি হাসলেও তানিয়াও। সে নিজে চাচার পাশে দাঁড়িয়ে নওফিল দিদি দুজনকে লক্ষ্য করছিল। আসলে বিশেষ একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম বলে দাদার দিকে একবার তাকালো সে। কৈফিয়ত প্রদান করলো আর কে। বিশেষ শব্দটিতে ওর আলাদা জোর দিতে দেখে চৌকস ধারার মানুষগুলোর নজর বিদ্ধ হলো গিয়ে দিদির উপর। এতক্ষণে যে দিদি নজর পড়েনি তা কিন্তু নয়, তারা অপেক্ষা করছিলেন নওফিল কখন মেয়েটির পরিচয় জানাবে। দিদির দিকে যে বিশেষ শব্দটির মাধ্যম ইঙ্গিত দিয়েছে সে, তা বুঝতে পেরেছে তানিয়াও। সেই কৌতূহল ব্যাপারটি একদম নিজের মাঝে চাপিয়ে রাখতে না পেরে, তাই দাম্ভিকতা বজায় রাখার ধার না ধরে সাহস বলে উঠল দিদির উদ্দেশ্যে, আমি ধারণা করে নিচ্ছি আমাদের মোস্ট অনারেবল স্টেট মিনিস্টার আপনাকে ইন্ডিকেট করলেন মিস। প্রশ্নবোধক রেখে তানিয়া করমর্দন উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল দিদির দিকে। দিদি মুচকি হেসে
চকিতেই তার হাতটা ধরে মৃদু ঝাঁকে উত্তর দিলাম, মাইসেলফ শরণ। তানিয়া হাসান, নাইস টু মিট ইউ শরণ। থ্যাংক ইউ তানিয়া। আপনার ধারণা সঠিক কিনা তার জবাব রেসপেক্টেড স্টেট মিনিস্টারই ভালো বলতে পারবেন। আমি কিন্তু প্রথম থেকেই আপনাকে নোটিস করছিলাম শরণ, কেন বলুন তো? তানিয়া হাসি খুশি স্বভাবের ভীষণ মিশুক মেয়ে। তা বুঝতে পেরে দিদির একটু আগের কিঞ্চিত মাত্র অস্বস্তিটুকু বিলীন হয়ে গেছে। তাই স্মিত হাস্য উত্তর দিল, কারণ আমরা সেম ডিজাইনারের তৈরিকৃত আউটফিটস পরে আছি। হাহা শব্দে হেসে তানিয়া মাথা দোলায় সম্মতি সূচকে। মাহি ওয়্যার হাউসের ড্রেসে কিছু নিজস্বতা আছে, যা দেখলেই বোঝা যায় এটা তাদের কাজ। এক্স্যাক্টলি।